ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা জানো আমরা ভৌতবিজ্ঞানের সিলেবাস শেষ করে এখন আমরা প্রিভিয়াস ইয়ার দেখছি। তো আমরা আগের দিন 2020 সালের যে প্রিভিয়াস ইয়ারের শর্ট কোশ্চেন ছিল সেগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখবো কি 2019 সালের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবো। তো দেখো 2019 সালের যে কোশ্চেনটা, তার প্রথম যে কোশ্চেনটা ছিল, আমার সাথে সাথে তোমরা উত্তরগুলো বলবে একটু। হ্যাঁ, তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা কি বলছে, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এটা প্রথম কোশ্চেন। অপশন কি কি দিছে? আচ্ছা, এই যে তোমাদের কোশ্চেনটা আছে না, এটা অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাসের কোশ্চেন। হ্যাঁ, বারবার দেখবে তোমাদের এই কোশ্চেনটা আছে। গ্রিন হাউস গ্যাস না বলে এরকম করে বলে যে নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে। তার মানে এখানে যেটা গ্রিন হাউস গ্যাস হবে সেটা উত্তর হবে। ঠিক আছে, তাহলে N2 কি গ্রিন হাউস, তারপর 2 নম্বর বলছে O2, CH4, Hc। তাহলে এগুলোর মধ্যে দেখো শুধু CH4টাই হলো কি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের সবগুলো নাম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এখানে CH4 হলো কি গ্রিন হাউস গ্যাস, তাই এটার উত্তর হবে কি CH4। সেকেন্ড কোশ্চেন বলছে কি এসটিপিতে 2.24 লিটার অধিকার করে। এই যে অপশনগুলো আছে এটার মধ্যে কোনটা কি 2.24 লিটার অধিকার করে? দেখো এসটিপিতে আমাদের 22.4 লিটার যা আছে সেটা হলো কি 1 মোল গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তো আমাদের যে এগুলো আছে এগুলোর 1 মোলের ভরটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, যেমন CO2 1 মোলের ভর কত হবে সেটা আমাদের ফার্স্ট দেখতে হবে। যেমন এখানে বলা আছে কিন্তু C মানে 12, O মানে 16, S মানে 32, এগুলো বলা আছে। এখান থেকে আমাদের কি ভর সংখ্যাটা বের করতে হবে, যে ভর কত হচ্ছে বা আণবিক ভরটা বের করতে হবে। তো এখানে দেখো প্রথমে CO2 এর C এর ভর কত 12 প্লাস O2 মানে কি O মানে 16, একটা O মানে 16, দুইটা O মানে কত হবে 16 16 32। ঠিক আছে, তাহলে 12 প্লাস 32 কত হবে 44 হচ্ছে। তাহলে 44 গ্রামের ভর হলো কত 22.4 লিটার। এটাতে আমি 44 পেলাম, এর মানে কি যে এসটিপিতে 44 গ্রাম CO2 মানে ওর আয়তন কত হবে 22.4 লিটার। কিন্তু এখানে কত বলেছে 2.24 লিটার। তাহলে 22.4 থেকে 2.24 কি করে আসবে, যদি আমি 10 দিয়ে ভাগ করি 22.4কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তবে আমি কি পাবো 2.24। তাহলে এটাকে আমাকে কি করতে হবে 10 দিয়ে ভাগ করতে হবে। 44কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তো কত হবে 4.4। তো এখানে এটা আছে 4.4 আছে, তাহলে এটা রাইট। হ্যাঁ, এগুলো দেখবে মিলবে না। যেমন SO2 কত হবে 64 হবে, SO2 হবে 64, এটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 6.4 আসবে, কিন্তু এখানে কি আছে 0.64, তাহলে এটা মিলবে না। তারপর যদি দেখো O2 কত হবে 32কে 10 দিয়ে ভাগ করলে কি হবে 3.2 আসবে, কিন্তু এখানে 16 আছে, তাহলে এটাও মিলবে না। আরটা কি আছে আমাদের CO মানে কত হবে 12 প্লাস 16 মানে 28 হবে। ঠিক আছে, 28কে 10 দিয়ে ভাগ করলে 2.8 আসবে, কিন্তু এখানে 28 আসছে, তাহলে এটাও মিলবে না। শুধু মিলবে কে, শুধু আমাদের এটাই মিলবে। হ্যাঁ, 4.4 গ্রাম CO2, এটা উত্তর হবে। 3 নম্বরটা বলছে কি 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে CO2 এর কতগুলো অণু উৎপন্ন হবে? বলছে 1 মোল C বিক্রিয়া করছে 1 মোল O2 এর সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে কত মোল CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? তাহলে ফার্স্ট আমাদের বিক্রিয়াটাকে লিখতে হবে। এই যে একটা 1 মোল C বিক্রিয়া করছে কার সাথে 1 মোল O2 এর সঙ্গে। আচ্ছা, এই দুইটা যদি যুক্ত হয় তাহলে কি উৎপন্ন হবে CO2। তাহলে 1 মোল C 1 মোল O2 এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল CO2 উৎপন্ন করে, এটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলছে এই যে CO2 যে উৎপন্ন হবে তার মধ্যে কতগুলো অণু থাকবে, তা বলছে CO2 এর মধ্যে অণু কত থাকবে। তাহলে সিম্পল কথা যে 1 মোল CO2 উৎপন্ন হচ্ছে তার মধ্যে অণু কতগুলো থাকে, এটা তো অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে আমরা বলতে পারি যে 1 মোল যে কোনো গ্যাসে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকে, এটা পড়েছিস। অ্যাভোগাড্রোর সংখ্যা কোনটা, এটাই। হ্যাঁ, 6.0223 হয় অ্যাকচুয়ালি, 22 আছে মানে একই, ওটা মানে ধরা যাবে না আর কি, ইন্টু 10⁻23, এটা অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাই হবে উত্তর। কারণ কি 1 মোল যে কোনো গ্যাসের অনুসংখ্যা কত হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, বাকিগুলো দেখবো অন্য আছে। তারপরে এটা 22 আছে, 22 মানে হবে না। এটাতে কি 24 আছে, 24 হবে না। এটাতে আবার তো এই সংখ্যাটাই আলাদা, এটাও হবে না। উত্তর একটাই হবে 6.022 ইন্টু 10⁻23। পরে কোশ্চেন কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 1 2 3 4, 3 প্রকার। এটা ভালো করে মনে রাখবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন পাবা। এই যে কঠিন গ্যাস আর তরলের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, কোনটা থাকে? কঠিনের 3টাই থাকে, আর গ্যাস আর তরলের ক্ষেত্রে কি হয় শুধু একটা থাকে, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে উত্তর হবে 3। পরে কোশ্চেন প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। গামা রশ্মি।
ভালো করে মনে রাখবে, গামা রাশি তোমাদের লিস্টে যাচ্ছে দেখবে একদম এই পাশে থেকে গামা রাশি। আচ্ছা নেক্সট, হ্যাঁ, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হয়? এখানে কিন্তু যদি কোশ্চেনটা দেখা যায় একদিক দিয়ে দেখলে, আচ্ছা ঠিক আছে 15 ডিগ্রি হবে, বিয়োগ করলে পাওয়া যায় 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি হবে। সাপোজ যদি এখানে এরকম থাকে তো আলোটা এখানে আসলো, এসে কি এরকম বেঁকে যায়, আবার যাওয়ার কথা ছিল এদিকে, তাহলে এইটা হয় 45 ডিগ্রি, এইটা হয় 30 ডিগ্রি, এই কোণের মানটা চেয়েছে। তাহলে এটা যদি 45, এই টোটালটা 45 থেকে 30 বাদ, এটা হয় 15, বিয়োগ করতে এটা থেকে এটা বিয়োগ করলে উত্তর পেয়ে যাব। পরে কোশ্চেন, হ্যাঁ, তাহলে এটা উত্তর কত হবে? বি নম্বর। 7 নম্বরটা কি বলছে? অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি ঠিক? কি হবে বল? ভি প্রপোর্শনাল টু আই, ভি প্রপোর্শনাল টু আই স্কোয়ার, ভি প্রপোর্শনাল টু আই টু দি পাওয়ার -1, ভি প্রপোর্শনাল টু আই টু দি পাওয়ার -2। ভি এর সঙ্গে আই এর সম্পর্ক কোনটা? তোরা ইসের ওহমের সূত্র পড়িস নেই? ওহমের সূত্র কি বলছে? ওহমের সূত্র কি বলছে বলতো? ওহমের সূত্র যদি ভুলে যাস তাহলে তোরা ফিজিক্সের ছাত্রই না, মানে ফিজিক্স জীবনে বই খুলিস নেই। ওহমের সূত্র বলছে ভি এর সঙ্গে আই এর সরল সম্পর্ক, ভি প্রপোর্শনাল টু আই। এখান থেকে তো আমাদের ভি প্রপোর্শনাল টু আই, এখান থেকে যদি আমি ভি সমান সমান লিখি তাহলে কি আই ইন্টু একটা ধ্রুবক আছে, ধ্রুবকটা আর, ভি ইকুয়ালস টু আই এর, এটা ওহমের সূত্র, এটা এখান থেকে আসে। এটা সবচেয়ে সোজা কোশ্চেন ছিল এই যতগুলো কোশ্চেন এখানে আসে। তারপর কি বলছে দেখ, তড়িৎচলক বল ভি, কার্য ডাব্লিউ এবং আধান কিউ এর মধ্যে সম্পর্ক কোনটা? এটা কঠিন দিছে, এটা তোরা এত এমনিতেই পারবি না, ওইটা যদি না পারিস এটা আরো পারবি না। দেখ একটা যখন আমি ভোল্টেজ মানে কি বলেছিলাম, আমি সাপোজ এখানে ভালো করে বুঝবি, হ্যাঁ, এটা যদি এটা করতে পারবি না এরকম করে, আমি যদি কিউ মানে একক আধানকে যদি আমি বাইরে থেকে কোথাও এই জায়গাটা আনতে চাই, তাহলে আমাকে যেই পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা কি বলি? তড়িৎচলক বল বা বিভব প্রভেদ বলি, ঠিক আছে? তাহলে একক আধানকে আনতে আমাদের যে কার্য হয় তাকে আমরা কি বলছি? ভোল্টেজ ভি। তাহলে দেখ আমি এখানে কি বলছি, এখানে তড়িৎচলক বল ভি বলে দিচ্ছে, কার্য বলছে ডাব্লিউ, আধান বলছে কিউ। তো আমি যদি একক আধানকে এখানে নিয়ে আসতাম তাহলে আমাকে কি পরিমাণ কার্য করতে হতো? ভি পরিমাণ। যেহেতু ভোল্টেজ ভি তাহলে ভি পরিমাণ কার্য করতে হতো। এবার আমি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছি, তাহলে আমাকে কি পরিমাণ কাজ করতে হবে? কিউ ভি পরিমাণ গুণ করতে হবে, ঠিক আছে? একক আধানকে আনলে ভি, কিউ পরিমাণ আধানকে আনলে কত হবে? কিউ ভি। তাহলে এটাই হলো কি কার্য, তাহলে ডাব্লিউ সমান সমান উত্তর হবে কি? কিউ ভি। এটা হলো আমাদের সম্পর্ক, ডাব্লিউ ইকুয়ালস টু হবে কিউ ভি। এবার এখানে যে উত্তরগুলো আছে সব কিউ দিয়ে আসে দেখ, তাহলে আমি কিউ এর মান এখান থেকে বের করব। যদি আমি কিউ এর মান বের করি তাহলে কিউ তো এখানে আসে, ভিটা এদিকে আসবে, তাহলে ডাব্লিউ বাই ভি হবে, ডাব্লিউ বাই ভি, কিউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি, যেটা আসবে সেটাই উত্তর। এখানে আছে কি? কিউ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি, এটা। আচ্ছা নেক্সট কি বলছে? তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কি হবে? ভর সংখ্যা বাড়ে, প্রথম অপশন। কি বলছে? বিটা কোণা, হ্যাঁ মনে রাখবি ভালো করে, বিটা কোণা। বি নম্বরটা কি বলছে? পারমাণবিক সংখ্যা বাড়ে। 3 নম্বর বলছে কি? ভর সংখ্যা কমে। আর শেষে বলছে কি? পারমাণবিক সংখ্যা কমে। কোনটা হবে? যদি বিটা কোণা বের হয় তাহলে কি হয়? ভর সংখ্যা বাড়ে। ভর সংখ্যা তো বিটা কোণার ভর সংখ্যা তো 0, -1 বিটা 0, এটা হলো বিটা কোণা। ভালো করে তোরা ইকুয়েশনগুলো মনে রাখিস না। বিটা কোণা মানে -1 বিটা 0, তাহলে ভর সংখ্যা তো 0, ভর সংখ্যাতে কোনো পরিবর্তন হবেই না, পরিবর্তন হবে কার? পারমাণবিক সংখ্যা। তাহলে কি হবে? কমবে না বাড়বে? কমবে। যদি এখানে শুধু 1 থাকতো তাহলে কমতো, -1 মানে কি? বাড়বে, 1 বাড়ে, এটা উত্তর হবে কি? পারমাণবিক সংখ্যা বাড়ে। যদি কোনো পরমাণু থেকে বিটা কণা বের হয় তার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। তারপর দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? এটা 17 নম্বর, হ্যাঁ, শ্রেণী 17। 11 নম্বরটা কি বলছে? প্রদত্ত কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? আয়ন দ্বারা গঠিত হয় কার? তড়িৎযোজী যৌগ, হ্যাঁ বলছে। তার মানে সোজা কথা এখানে কোনটা তড়িৎযোজী যৌগ এটা তোদের চেয়েছে। সোডিয়াম ক্লোরাইড NaCl, হাইড্রোজেন ক্লোরাইড HCl, ন্যাপথলিনের সংখ্যা আমার জানা নেই, গ্লুকোজ মানে C6H5O6, এটা সমযোজী, হ্যাঁ এটা হবে না। তাহলে বল এগুলোর মধ্যে কোনটা আমাদের কি তড়িৎযোজী যৌগ?
NaCl হলো তড়িৎযোজী, ঠিক আছে, এগুলো সব সমযোজী, তাহলে এগুলো উত্তর হবে না, একমাত্র তড়িৎযোজী যৌগ হলো কি NaCl, এটা হবে উত্তর। আচ্ছা, তারপর নেক্সট কি বলছে এখানে, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক, বল সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করতে পারে। এখানে অপশনগুলো যেগুলো আছে দেখ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, বলছে মানে সোজা কোশ্চেন এখানে কোনটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। প্রথম বলছে বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল হবেই না, কারণ বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করেই না। এবার এগুলো দেখ, হ্যাঁ, চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ মৃদু না তীব্র, এটা চিনির জলীয় দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য হয় না। তরল হাইড্রোজেন ক্লোরাইড আর অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ হলো কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা হবে না, তাহলে তীব্র হলো শুধু এটাই, তরল হাইড্রোজেন ক্লোরাইড। নেক্সট, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন যৌগটি উৎপন্ন হয়। তোরা দুইটা সাবজেক্টে পড়েছিস কোশ্চেন, হ্যাঁ, যদি এখন বলতে না পারিস। নাইট্রোজেন সংবন্ধন জীবনবিজ্ঞানে পড়েছিস লাস্ট চ্যাপ্টারে প্রথমে, নাইট্রোজেন চক্রে, আর ফিজিক্যাল সায়েন্সে পড়েছিস। প্রথমে কোনটা উৎপন্ন হয়, NO উৎপন্ন হয়, ঠিক আছে। প্রথমে কি নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, NO উৎপন্ন হয়। তারপর NO আবার কি করে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় কি NO2 উৎপন্ন করে, ঠিক আছে। তারপর আবার পরবর্তীতে যে জলীয় বাষ্পের সঙ্গে মিশে গিয়ে তারপর বাকিগুলো হয়, ওগুলো আর বলছি না। তাহলে প্রথমে উৎপন্ন হয় NO, তাহলে এটা উত্তর হবে NO। নেক্সট, হ্যাঁ, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত, কি বলছে এখানে, Al2O3, Al2O3H2O, Al2O3 2H2O, AlF3Na, এটা তো হবে না, এটা ক্রায়োলাইটের সংকেত, হ্যাঁ। আচ্ছা, একবার দেখ তো, Al2 মানে H2টা একটা থাকে না দুইটা থাকে, H2O তো থাকে, একটা থাকে না দুইটা থাকে, একদম লাস্ট দেখ, লাস্ট চ্যাপ্টারে একটা H2O থাকে না দুইটা H2O থাকে, 2H2O না, দেখলি তো শিওর, তাহলে এটা উত্তর হবে 2H2O, হ্যাঁ, একটা থাকে না দুইটা থাকে, সি নাম্বারটা হবে। তাহলে এটা ভালো করে মনে রাখবে, দেখ H2O গুলো মাথা ঘুরায় দেয়, যদি H2O না দিত কোনো সমস্যাই হতো না, এখানে একটা দিছে এখানে দুইটা দিছে, তাহলে এখানে উত্তর হবে কি 2H2O যেটাতে সেটা। তারপর কি বলছে, প্রদত্ত কোনটি দুটি কার্বনের পরমাণুযুক্ত অ্যালকিল, দুটি কার্বন আছে কোনটাতে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোপ্রোপাইল। ইথাইল, যেখানে থাকবে সেখানে দুইটা কার্বন, তাহলে ইথাইল আছে, এটা উত্তর হবে। এবার দেখ 1 নম্বরের কোশ্চেনগুলো, জ্বালানি তাপন মূল্যের একক কি, তাপন মূল্যের একক বল, তাপন মূল্যের একক, জুল পার গ্রাম বা কিলোজুল পার কেজি, জুল পার কেজি, এটা লিখবি সবসময়, জুল পার গ্রাম। তারপর কি বলছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, বাড়ে, হ্যাঁ। তারপর কি বলছে, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। তারপর বলছে সত্য না মিথ্যা, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, গ্যাসের অণুগুলির আয়তন কি গণ্য করা হয়, গণ্য করা হয় না, ওই জন্য তো সূত্রটা আমাদের ভুল হয় অ্যাকচুয়ালি, তাহলে কি এখানে কি হবে কাটা, গণ্য করা হয় না অ্যাকচুয়ালি। তারপর কি বলছে, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার, এত সোজা না কিন্তু, হ্যাঁ, এটা ঘুরিয়ে দিয়েছে জিনিসটা। তো এখানে আয়তন আর চাপের গুণফল মানে পি এর ভি এর মান বের করতে বলেছে, ঠিক আছে। বলছে কত গ্রাম N2 গ্যাসের আয়তন আর চাপের গুণফল, পিভির মান কত হবে, 224 হবে। তাহলে আমরা কি জানি যে 1 মোলের হয় কত, 22.4, 1 মোলের আয়তন কত হয়, 22.4। এবার 1 মোলের ভর সংখ্যা মানে আমাদের যে এখানে বলছে N2 গ্যাস না, N2 গ্যাসের 1 মোল মানে কত গ্রাম, N মানে 14, N2 মানে কত হবে, 14 দুগুণে 28, 28 গ্রামের হয় কত, 22.4, এটা ভি এর মান কিন্তু, হ্যাঁ, এটা ভি। আচ্ছা, যেহেতু বলেছে এসটিপিতে পি এর মান কত হয় বলতো, 1 ATM, এসটিপিতে পি এর মান 1 ATM, বাকি 76 সেমি এইচজি, এটিএম এককে বললে 1 ATM, আর যদি বলতো সেমি এইচজি বললে হবে কি 76 সেমি এইচজি। তাহলে এখানে দেখ পি এর মানে কোনো এফেক্ট পড়বে না, হ্যাঁ, কারণ পি মানে 1 দিয়ে যদি ভি কে গুণ করি ভিএ হবে, তাহলে পি এর মানটা এখানে কোনো কাজ করবে না, শুধু ভি এর মানটা দেখলেই হয়ে যাবে। তাহলে দেখ 28 গ্রামের মান হলো কত, 22.4 লিটার হয়, ঠিক আছে। তাহলে বলছে কত গ্রামের মান 224 হবে, তাহলে 22.4 থেকে 224 যাচ্ছে মানে 10 গুণ হচ্ছে, তো এটা যদি 10 গুণ হয়
দেখ 22.4 থেকে কত যাচ্ছে 224, মানে 10 গুণ হয়ে গেল। তাহলে এই প্রশ্নটাকে কি করতে হবে, 10 গুণ করতে হবে। তো 28কে যদি 10 গুণ করিস উত্তর কত হবে, 28 × 10 মানে 280। এটা উত্তর হবে কি 280 গ্রাম। এটার উত্তর কত, 280 গ্রাম। নেক্সট, হ্যাঁ, সত্য মিথ্যা একটা দিছে, কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। বলছে কোনো বস্তুর মধ্য দিয়ে যখন তাপ পরিবহন হয় তখন কি তাদের স্থান পরিবর্তন হয় অণুগুলোর, তো এটা তো হয় না, এটাও কাটা, ভুল এটা। তারপর কি বলছে, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্কটি কি? তাপীয় রোধ আর তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক এরকম ছিল, হ্যাঁ, RH মানে তাপীয় রোধ সমান সমান কি 1/K। এটা হলো কি এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কে মানে কি, কে মানে হলো আমাদের তাপীয় রোধ, তাপ পরিবাহিতা, ঠিক আছে, বা তাপ পরিবাহিতাঙ্ক, কে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তো এদের মধ্যে সম্পর্ক কি RH = 1/K। তাপীয় রোধের সমীকরণটা আছে ওখানে দেখবি, এটা আছে উত্তরটা আর কি, RH = 1/K, বা এখানে আর থিটাও বলতে পারে, কিছু একটা আছে, মানে আর এখানে থাকবে রোধ। নেক্সট, একটি আলোক রশ্মির অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? একটা অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণের মান কত হবে? 90 ডিগ্রি। এগুলো জিনিস এখনো যদি ভাবিস তাহলে অবস্থা খারাপ তোদের। এখানে বক্রতা কেন্দ্র, যখন এইভাবে বক্রতা কেন্দ্র দিয়ে যায় তখন এই কোণটা কত হয়, 90 ডিগ্রি হয়। আলোটা 90 ডিগ্রি হওয়ার জন্য আলোটা যেদিকে যায় সেদিকেই ফেরত আসে। পরে বুঝছি না, একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে? আগে বল, একটা প্রিজমের কয়টি তল আছে? প্রিজমের মধ্যে কয়টা তল থাকে? ঘরের ছাউনিটার কথা ভাব, এই যে ঘরের ছাউনি, কয়টা তল থাকে? কয়টা তল? 5টা তল থাকে। এই দুই পাশে দুইটা তো আছে, নিচের দিকে একটা তল থাকে, আর এই টুহি যেটাকে বলিস দুই পাশে দুইটা, এই দুইটা থাকে, কয়টা? 5টা হচ্ছে। 5টার মধ্যে আয়তাকার কয়টা হয়? সাইডেগুলো তো ত্রিভুজাকার হয়, 3 কোণা হয়, এই সাইডে এই সাইডে, এইটা হয় আয়তাকার আর নিচেরটা হয় আয়তাকার, 3টে তল থাকে আয়তাকার। এখানে উত্তর হবে কত, 3, ঠিক আছে। তারপর একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। জার্মেনিয়াম সিলিকন, হ্যাঁ, জার্মেনিয়াম আর সিলিকন হলো কি অর্ধপরিবাহী, তাহলে জার্মেনিয়াম বা সিলিকন SI এই দুইটা হলো কি আমাদের অর্ধপরিবাহী। তারপরে বলছি না, একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, তাহলে কি দৈর্ঘ্যটা সমান আছে কিন্তু একটা তার সরু একটা তার মোটা, বলছে একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? আচ্ছা, তড়িৎ প্রবাহ কখন বেশি হয়? যখন রোধ কম থাকে। তো আলটিমেট আমাদের এখানে বলছে কার রোধ কম, তড়িৎ প্রবাহ বেশি মানে কি, ঘুরিয়ে বললে কার রোধ কম, যেটার মধ্যে রোধ কম হবে সেটাতেই তড়িৎ প্রবাহ বেশি হবে। তো বলছে সরু তারটার রোধ কম হবে না মোটা তারের রোধ কম হবে, এটাই কোশ্চেন, ঠিক আছে। সরু তারের রোধ কম হবে না মোটা তারের রোধ কম হবে? এখন সরু মোটার সাথে রোধের কি সম্পর্ক? সূত্র এটাই, R = ρL/A, ρL/A। এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে কতটা মোটা বা কতটা সরু। তাহলে এর সাথে আর এর কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে যে মোটা তার রোধ কম, সিম্পল কথা, ঠিক আছে। তাহলে এ মোটা, মোটা তারে কি হবে, মোটা হওয়ার জন্য রোধ কম হবে, রোধ কম হওয়ার জন্য তড়িৎ বেশি যাবে, তাহলে উত্তর হবে কি মোটা তার, এইটা হবে উত্তর। মোটা তারটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। পরেরটা দেখে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহার লেখো। পারমাণবিক বোমা তৈরি করা হয় যার ফলে কি অনেক লোকের মৃত্যু ঘটে, জানিস তো, হিরোশিমা নাগাসাকিতে প্রায় 2 লাখের উপরে লোক মারা গেছে, তাহলে একটা দুইটা বোম দিয়ে 2 লাখ লোক মারছে, তো এটা অপব্যবহার বলতে পারিস। এখনো হতে পারে আরো, যদি আমাদের উপর কেউ ফেলে তাহলে আমরা দেখে গেল সবাই একবারে গোটা ভারত নষ্ট হয়ে গেল। পরে কইছি না, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? বলছে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া যে অনেক বিশাল একটা শক্তি উৎপন্ন হয়, ওই সূত্রটার নাম কি? এটা লিখলে হবে না, সূত্রটাকে কি বলা হয়? আইনস্টাইনের সূত্র এটা। এটা হলো কি শক্তি ও ভরের তুল্যতা নিত্যতা সূত্র, হ্যাঁ, শক্তি মনে রাখবি এটা, ও ভরের নিত্যতা সূত্র, নিত্যতা সূত্র, সূত্রটা ছিল কি E = mc²। এই সূত্র দিয়ে আমরা কি নিউক্লিয় সংযোজনের শক্তির পরিমাণটা বের হয় সেটা ইসে করতে পারি আর কি। আচ্ছা, তারপর দেখ কি বলছে, এটা বাম দিক আর ডান দিক,
প্রথমটা বলছে কি অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। বলছে এখানকার মধ্যে কোনটা অক্সাইডের আস্তরণ দিলে জলীয় বাষ্প থেকে সুরক্ষিত থাকে। ঠিক আছে, এটা আমরা পরে দেখি, আমি বাকি তিনটে করি, তারপর যেটা থাকবে সেটা এখানে উত্তর দিব। আচ্ছা, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এ সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু। গ্রুপ 1 যে আছে প্রথম গ্রুপের, তার মধ্যে সবচেয়ে কম বিজারণ ক্ষমতা কার থাকে? লিথিয়াম। ঠিক আছে, লিথিয়াম সবার প্রথমে থাকে, আর গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি বিজারণ ক্ষমতা কি হয়? বাড়তে থাকে। তাহলে লিথিয়াম যদি প্রথমেই আসে, হাইড্রোজেন তারপরে লিথিয়াম, দেখবে হাইড্রোজেন লিথিয়াম এরকম করে আসে, তো লিথিয়ামের কি হবে? বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। আর হাইড্রোজেনকে আমরা কিন্তু গ্রুপ 1 এর মৌল ধরিই না, ঠিক আছে, কারণ এদের বৈশিষ্ট্যগুলো একদম আলাদা হয়, কিছু কিছু মিল আছে, কিছু অমিল আছে। তা হাইড্রোজেন বাদ লিথিয়াম তারপরে থাকে, ওদিন এটা হবে উত্তর। তারপর ধাতুটিকে খোলা বায়ুতে রাখলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ পড়ে। কি হবে এটা? একটা ধাতুকে যদি আমি খোলা বায়ুতে রাখি, সেটা কোপার। হ্যাঁ, কোপার এমন একটা ধাতু, যদি আমি খোলা বায়ুতে রাখি তাহলে বাতাসের অক্সিজেন আর জলীয় বাষ্পের বিক্রিয়া করার ফলে সবুজ রঙের ছোপ পড়ে। অনেক সময় কোশ্চেনটা দেখবি এইভাবে না দিয়ে বলে কোন রঙের ছোপ পড়ে, যে তামাকে যদি আমি বায়ুতে বেশি দিন খোলা বায়ুতে রেখে দিই তাহলে কোন বর্ণের ছোপ ধরে? উত্তর হবে কি? সবুজ বর্ণের। তাহলে কোপার হলে এটার উত্তর। তারপর এটা কি বলছে? দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক বেসার্ধযুক্ত মৌল বেরিলিয়াম। হ্যাঁ, বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে থেকে প্রথমে থাকে, আর গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হয়? পারমাণবিক বেসার্ধ বাড়তে থাকে। তাহলে কম থাকে বেরিলিয়াম, তারপর আস্তে আস্তে বাড়বে। তাহলে এটা থাকলে আমাদের অ্যালুমিনিয়ামটা বাকি থাকলে, এটা অ্যালুমিনিয়াম হবে। তাহলে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে কে? অ্যালুমিনিয়াম। এই হলো উত্তর। তারপর কি N2 এর লুইস ডট গঠন চিত্র। এনের থাকে কয়টা? 5টা থাকে। হ্যাঁ, তো এদিকে 2টা দিবি, এখানে 3টা দিবি, 5টা। এখানে দিবি 3টা, এদিকে দিবি 2টা। ওরা কি করবে? মাঝখানে রেখে বিক্রিয়া করবে। হ্যাঁ, আচ্ছা, এই পাশে তীর চিহ্ন দিয়ে বাকি রাখবি এন, এখানে 2টা, এখানে রাখবি 6টা। এই বিক্রিয়া বাস হয়ে গেল। তাকে এখানে দেখ, এই গোলটার মধ্যে 8টা আছে, 6 2 8, পরের গোলটার মধ্যে 6 2 8 আছে, 8টা করে মেলাতে হয়। এটাই হলো কি লুইস ডট গঠন চিত্র। তোদের পরীক্ষা কোনটা আসছে? টেস্ট পরীক্ষায় লুইস ডট গঠন চিত্র আসছে। কি আসছে? CO2, N2 আসছিল। তারপর দেখেন, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সবচেয়ে সোজা কোশ্চিন, এটা মনে পারবি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? এসি না ডিসি? ডিসি তড়িৎ ব্যবহার করা হয়, ভালো করে মনে রাখবি। হ্যাঁ, ডিসি। পরে কোশ্চিন বলছে কি প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। ইলেকট্রন মানে তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে যে জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়, সেখানে ক্যাথোড বিক্রিয়াটা লিখতে বলেছে। জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে কি হয়? H+ আসে। হ্যাঁ, ক্যাথোড কি হয়? মাইনাস, H+ গুলো মাইনাসে যাবে, H+ আসে। H+ কি করে? H+ কি, ওর কাছে ইলেকট্রন শর্ট থাকে, তাই ইলেকট্রন গ্রহণ করে H উৎপন্ন করে। আবার কি করে? দুইটা H আবার যুক্ত হয়ে যায়। একটা দেখ, H মানে কি? পরমাণু। পরমাণু কখনো একা থাকে না, এখানে অনেকগুলো H উৎপন্ন হবে, এবার দুইটা H কি যুক্ত হয়ে H2 উৎপন্ন করে। এটা হলো কি? এই টোটালটা হলো ক্যাথোড বিক্রিয়া। ভালো করে পড়বি। হ্যাঁ, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে কি OH মাইনাস যায়, ওখানে কি OH মাইনাস আবার কি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন কি করবে? ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন বর্জন করে কি পরিণত করবে? OH। এবার কি করবে? OH, 4টা OH যুক্ত হয়, 4টা OH যুক্ত হয়ে কি জল আর অক্সিজেন উৎপন্ন করে। জল উৎপন্ন করে, তার সাথে কে উৎপন্ন করে? অক্সিজেন। ঠিক আছে, এই হলো বিক্রিয়া। তোদের ক্যাথোড চেয়েছে, এটা লিখবি ক্যাথোড আসলে। তারপর হ্যাঁ, পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহার করা হয়? মনে রাখবি পটাশিয়াম অরোসায়ানাইড। এটা কি? পটাশিয়াম অরোসায়ানাইড। যদি সোনার তড়িৎ লেপন বলে তাহলে পটাশিয়াম অরোসায়ানাইড, যদি রূপা বলে তাহলে কি বলবি? পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। দুইটা একই রকম। হ্যাঁ, সোনা বলেছে তাই উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইড। তারপর বলছে নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়? বল। বাদামি রং উৎপন্ন হয়। ঠিক আছে, নেসলার বিকারকের সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটে তাহলে বাদামি রঙের পদক্ষেপ পড়ে। তারপর 16 নম্বর কি বলছে? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। বিক্রিয়াটা দেখি তাহলে না। কি বলছে? সিলভার নাইট্রেট সংকেত হলো কি? AgNO3। এটা হলো সিলভার নাইট্রেট, তার সাথে কার বিক্রিয়া করছে? H2S, এটার বিক্রিয়া করছে। তো এখানে কি উৎপন্ন হবে?
H3 তো উৎপন্ন হচ্ছে একটা, ঠিক আছে, তার সাথে কি উৎপন্ন হবে, AgH উৎপন্ন হবে। হ্যাঁ, H3 AgH উৎপন্ন হবে এখান থেকে। এখন তোরা সমাতা বিধান করা নেই, সমাতা বিধান করে নিবি, সংখ্যাগুলো মেলাবি, কিন্তু আলটিমেট অদক্ষেপ পার করবে সিলভার সালফাইটের অদক্ষেপ পড়বে, ঠিক আছে, সিলভার সালফাইড। আচ্ছা, এটা Ag2 হবে। হ্যাঁ, Ag2S সংকেত চেয়েছে তো Ag2S হবে, এটা সংকেত কি হবে, Ag2S। আচ্ছা, তারপর এটা করে দেখবি আসে, হ্যাঁ বইয়ে আসে, সিলভার নাইট্রেট বিক্রিয়াটা আসে বইয়ে, বই থেকে করে নিবি। এটা উত্তর হবে কি Ag2S। তারপরে কোশ্চিন, উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। নাইট্রোজেনের সঙ্গে কি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া, এখানে বিক্রিয়াটা দেখবি 3 Mg থাকে, বিক্রিয়াটা তোদের করিয়েছি, ঠিক আছে, এগুলো তো তোদের মুখস্থই করতে হবে ধরতে গেলে, বারবার প্র্যাকটিস করতে বলেছে যাতে কি বিক্রিয়াগুলো লিখতে পারিস। তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে N2 বিক্রিয়া 3Mg + N2 বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, Mg3N2 উৎপন্ন হয়, ঠিক আছে, এটা হলো বিক্রিয়া। কি নাম চেয়েছে তো, নাম তাহলে কি হবে এটার, এটা কিন্তু সংকেত, এটা যেমন সংকেত চেয়েছে, নাম বললে হবে না, সংকেতে লিখতে হবে। আবার এটা চেয়েছে নাম, যদি সংকেত লিখিস তাহলে কিন্তু হবে না, নাম লিখতে হবে। এটা হলো ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটার নাম হবে কি, ম্যাগনেসিয়াম নাইট্রেট। যদি এখানে আচ্ছা N2 আছে না, নাইট্রাইট, আমি 3 দেখতেছি, নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর পরে কোশ্চেন দেখ, মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত, HCH যে বন্ধনটা আছে তার কোণটার মান কত হয়, উত্তর হবে কি 109 ডিগ্রি 28 মিনিট। তারপর কি বলছে, CH3CH2COH এর IUPAC নাম কি, IUPAC নাম চেয়েছে, ঠিক আছে, কি করে হবে বল নামটা, 1 2 3টে কার্বন মানে কি, প্রোপ, এগুলো তোদের অনেকবার শিখেছি, আজকে জাস্ট এমনি বলছি আমি। হ্যাঁ, 3টে কার্বন থাকলে আমরা কি লিখি, প্রোপ। তারপর আসবে কি, অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন, সবগুলো এক বন্ধন, এটা দেখবি সবগুলো এক বন্ধন আছে, হ্যাঁ দ্বিবন্ধন নেই, তাহলে এখানে কি হবে N প্লাস, তারপর দেখবি কি কার্যকরী মূলক কি আছে, COH যদি থাকে তাহলে কি হয়, ওইক অ্যাসিড হয়, ওইক অ্যাসিড হবে এটা। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে দেখ, আমি আরেকবার বলেছি, যখন এখানে A থাকলো এটার সঙ্গে আকার যুক্ত হয়, তাহলে আমি এখন নামটা টোটালটা যোগ করছি। প্রথমে আছে কি পয় ওকারে প্রো, তারপর আছে প, আচ্ছা তারপর আসবে কি এ আসলে আমি আকার দিব, ঠিক আছে, যদিও এ আসে আমি আকার দিব, তোদের এটা বারবার বলেছি, কারণ এখানে এই নামগুলো আমরা বাংলা দিয়ে করছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ইংলিশ দিয়ে করতে হয়। ইংলিশ দিয়ে সিস্টেম হলো প্রোপের লাস্টে ইটা বাদ দিয়ে, তারপর অনেক সিস্টেম আছে, তো আমরা অত কিছু না গিয়ে জাস্ট এটুকু একটু এক্সট্রা মনে রাখবি, যদি এখানে এ থাকলেও এখানে কি আকার হয়, আকার হলো। তারপর কি দন্তন্য আছে, তারপর কি ও আছে, ও মানে ওকার দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর কি অন্তস্থ ঋষি ক, এই হয়ে গেল নাম প্রোপানোইক, তার সাথে যে অ্যাসিড আছে, অ্যাসিড এখানে বসবে, তো নাম হবে কি প্রোপানোইক অ্যাসিড, তাহলে এটা আইপিসি নাম প্রোপানোইক অ্যাসিড। নেক্সট, সিএনজি এর শিল্প উৎস কি, প্রাকৃতিক গ্যাস থেকে সিএনজি তৈরি করা হয়, ঠিক আছে, এটা হলো কি প্রাকৃতিক গ্যাস। এই হয়ে গেল তাদের সবগুলো কোশ্চেন 2019 সাল, ঠিক আছে। তাহলে আজকে এটুকুই থাক, নেক্সট দিন আমরা 2018 সালটা দেখবো, আমরা মোটামুটি 2017 সাল পর্যন্ত দেখবো। তাহলে 2019 সাল গেল, 19 গেছে, 20 গেছে, 21 22 হয়ে গেছে, আমাদের 23 24 হয়েছে, যাই হোক মোটামুটি কয়েকটা হয়েছে, যেগুলো বাকি আছে আমরা আস্তে আস্তে সবগুলো সলভ করবো। তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে ধন্যবাদ।